দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হলো চাকুরিচ্যুত শিক্ষক মামলায় সুপ্রিম নোটিশ। রাজ্যের ৭৯ জন চাকুরিচ্যুত শিক্ষকদের একটি মামলায় সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নোটিশ জারি করেছেন। উল্লেখ্য, চাকুরিচ্যুত ৭৯ জন স্নাতক শিক্ষক সুপ্রিম কোর্টে মামলা করে তাদের চাকুরিচ্যুতির আদেশকে চ্যালেঞ্জ করে জানিয়েছেন রাজ্য সরকার সম্পূর্ণ বেআইনিভাবে এবং অসাংবিধানিকভাবে তাদের চাকরি থেকে ছাঁটাই করেছে। তাদের রিট পিটিশনে বলা হয়েছে, এই ধরনের স্বেচ্ছাচারী রাষ্ট্রীয় পদক্ষেপ কেবল তাদের জীবিকাই কেড়ে নেয়নি, বরং আত্মহত্যা এবং রহস্যজনক মৃত্যুর এক গুরুতর পরিণতির দিকে নিয়ে গিয়েছে। রিট পিটিশনটির উপর শুনানির পর সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি পিবি বারালের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের উপর নোটিশ জারি করেছেন এবং আবেদনকারীর অভিযোগের উপর জবাব চেয়েছেন। আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনা করছেন আইনজীবী অমৃতলাল সাহা, তারিণী কে নায়েক ও আদিত্য মিশ্র। সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণের নির্দেশ, হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। একগুচ্ছ রিট আপিল মামলায় উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের রায়ের ফলে সর্বশিক্ষা প্রকল্পে কর্মরত কয়েক হাজার শিক্ষকের চাকরির নিয়মিতকরণ হবে। আজ উচ্চ আদালতের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং ও বিচারপতি এস দত্ত পুরকায়স্থের ডিভিশন বেঞ্চ একগুচ্ছ রিট মামলায় বিগত 23 মে 2023-এ প্রদত্ত একক বিচারপতির রায় খারিজ করে দিয়েছেন। ডিভিশন বেঞ্চ আপিল মামলার রায়ে বলেছেন, ৩রা সেপ্টেম্বর 2001-এর পর এবং ৩রা আগস্ট 2010-এর পূর্বে যারা সর্বশিক্ষার প্রকল্পে শিক্ষক পদে নিযুক্ত হয়েছেন তারা সবাই 30 সেপ্টেম্বর 2021-এ বিজ্ঞাপিত স্কিম অনুযায়ী চাকরিতে নিয়মিতকরণের সুবিধা পাবেন। উল্লেখ্য, 23 ফেব্রুয়ারি 2021-এ উচ্চ আদালতের তৎকালীন প্রধান বিচারপতি এ.কে. কুরেশি ও বিচারপতি এস.জি. চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ একগুচ্ছ রিট মামলার প্রদত্ত রায়ে সর্বশিক্ষা প্রকল্পে নিযুক্ত শিক্ষকদের নিয়মিতকরণের জন্য রাজ্য সরকারকে স্কিম প্রণয়ন করার নির্দেশ দিয়েছিলেন। সেই মোতাবেক রাজ্য সরকার 30 সেপ্টেম্বর 2021-এ স্কিম প্রণয়ন করেছেন, কিন্তু স্কিম কার্যকর করার সময় বিরাট সংখ্যক শিক্ষককে নিয়মিতকরণ থেকে বঞ্চিত করা হয়েছে। রাজ্য সরকারের বক্তব্য হচ্ছে, ৩রা সেপ্টেম্বর 2001-এর পর এবং 30 আগস্ট 2010-এর পূর্বে নিযুক্ত ওইসব শিক্ষকদের নিযুক্তিকালে আবশ্যিক শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা ছিল না। শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বঞ্চিত শিক্ষকরা রিট মামলা করেছেন। একক বিচারপতি 23 মে 2023-এ প্রদত্ত রায়ে রিট মামলাগুলো খারিজ করে এই রায়ের বিরুদ্ধে অনেকগুলি রিট আপিল হয়েছিল। রিট আপিলগুলোর দীর্ঘ শুনানি গ্রহণ করেছেন উচ্চ আদালত। আজ ডিভিশন বেঞ্চ রিট আপিলগুলো মঞ্জুর করেছেন। প্রদত্ত রায়ে উচ্চ আদালতের রায়ের ফলে কয়েক হাজার শিক্ষক উপকৃত হবেন। ছেদ অজুহাতে বিরাট সংখ্যক শিক্ষককে নিয়মিতকরণ থেকে বঞ্চিত করার প্রচেষ্টা ভেঙে গিয়েছে বলে সর্বশিক্ষা প্রকল্পে কর্মরত শিক্ষকদের অভিমত। ত্রিপুরা দর্পণ সম্পাদকীয়, এই কেমন গণতন্ত্র? এ রাজ্যে পুলিশ প্রশাসন পুরোপুরি ব্যর্থ রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যে যে কোনো সরকারি বা বেসরকারি অনুষ্ঠান যেখানে প্রচুর পরিমাণ লোক সমাগম হয়ে থাকে সেই সব স্থানে পুলিশ প্রহরার ব্যবস্থা করতে হয়। এর জন্য কোনো প্রকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের প্রয়োজন হয় না। যেখানে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেই জেলার পুলিশ সুপারের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে সেই জেলার আইন শৃঙ্খলা রক্ষা করা। সেই দিন গন্ডাছড়ায় যে অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে তা হয়তো আটকানো যেত যদি পুলিশের পক্ষে ওই এলাকায় প্রয়োজনীয় পাহারার ব্যবস্থা করা হতো। এই অবাঞ্ছিত ঘটনার পরেও পুলিশ কিন্তু সতর্কতামূলক কোনো পদক্ষেপ নেয়নি। যেখানে পরমেশ্বর রিয়াং নামে এক যুবকের মৃত্যুর পর ওই এলাকায় অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হতে পারে তা মনে করার যথেষ্ট কারণও ছিল। স্থানীয় জনসাধারণ মানুষও এমন আশঙ্কার কথা স্থানীয়ভাবে পুলিশকে জানিয়েছিলেন। এমন পরিস্থিতি যে হতে পারে তা কি জেলার পুলিশ সুপারের অজানা ছিল? আর এইসব যদি পুলিশ প্রশাসন আগাম জানতে ব্যর্থ হন তাহলে ধরে নিতে হবে আইন শৃঙ্খলা রক্ষায় পুরো পুলিশ প্রশাসনই ব্যর্থ। সেদিন এক মন্ত্রীসহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা গন্ডাছড়া পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত বিক্ষুব্ধ মানুষজনের তোপের মুখে পড়েছিলেন। অভিযোগ, আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত এলাকায় সুষ্ঠু কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। কয়েকটি গ্রামের প্রায় 20,000 আতঙ্কিত মানুষ গভীর জঙ্গলে আশ্রয় নিয়েছেন।
এক জনজাতি যুবকের মৃত্যুর প্রতিবাদে এলাকায় উত্তেজনা থাকা স্বাভাবিক জেনেও পুলিশ প্রশাসন স্থানীয় নিরীহ মানুষদের নিরাপত্তা রক্ষায় কোনো ব্যবস্থাই নেয়নি। 144 ধারা জারি করেই যেন নিরাপত্তা রক্ষায় সব প্রস্তুতি শেষ। বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ইত্যাদি পুলিশের সামনেই হয়েছে, কিন্তু পুলিশ এইগুলিকে দমন না করে অনেকে মোবাইলে ভিডিও করতেই ব্যস্ত ছিলেন। কিন্তু সেই দিন যেভাবে মন্ত্রী ও জেলা শাসকের সামনে এক ক্ষতিগ্রস্ত মহিলা পুলিশ সুপারকে আঙ্গুল দেখিয়ে অযোগ্য বলে মন্তব্য করেছেন এবং পুলিশ সুপারের উর্দি খুলে নাগরিকদের হাতে তুলে দেওয়ার কথা বলেছেন, তা কিন্তু রাজ্যের পুলিশ প্রশাসনের প্রতি রাজ্যের সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়। 2018 সালের সরকার পরিবর্তনের পর দেখা গিয়েছে পুলিশের চৌকির সামনে বিরোধী রাজনৈতিক দলের সদস্য, কর্মী ও নেতাদের উপরে আক্রমণ শুরু হতে বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশের চৌকির সামনেই বিরোধী রাজনৈতিক দলের কর্মী ও নেতারা আক্রান্ত হচ্ছেন। পুলিশ নীরব, কিন্তু গন্ডাছড়ায় এটি কোনো রাজনৈতিক ঘটনা ছিল না। নিছক পুলিশি ব্যর্থতার জন্যই এমন ঘটনা হতে পেরেছে। পুলিশ এতদিন বিরোধী রাজনৈতিক দলের কর্মী, সমর্থক কিংবা নেতাদের উপরে দৈহিক আক্রমণ কিংবা তাদের বাড়িঘরে আক্রমণ হলেও চুপ করে রয়েছে। এই বিষয়টি সাধারণ মানুষেরও জানা হয়ে গিয়েছে যে এ রাজ্যের পুলিশ বিরোধীদের নিরাপত্তা দেওয়ার জন্য নয়। পুলিশের দায়িত্ব হলো নীরব থেকে শুধুমাত্র শাসক দলের আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা কোনো প্রকার হামলা হুজ্জুতি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করা। কিন্তু গন্ডাছড়ার এই ঘটনা তো কোনো রাজনৈতিক ঘটনা ছিল না। এখানেও পুলিশ নীরব ছিল কেন? পুলিশি ব্যর্থতা এই রাজ্যের চরমে পৌঁছেছে বলে অনেকেই মনে করছেন। এমন ব্যর্থতার জন্যই রাজ্যের পুলিশের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ ক্রমশ বেড়েই চলেছে। সেই দিন মন্ত্রীসহ সরকারি আধিকারিকেরা নেতার রোষের ছবি প্রত্যক্ষ করে গন্ডাছড়া এসডিএম অফিসে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়েও তারা বুঝতে পেরেছেন জনরোষ কাকে বলে। এইভাবে গোটা ত্রিপুরা জুড়েই তীব্র জনরোষ তৈরি হচ্ছে বলে সংবাদ। বর্তমানে পঞ্চায়েত নির্বাচনে বহু স্থানেই বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবেই ব্যর্থ রাজ্যের পুলিশ প্রশাসন। রাজ্যের বিভিন্ন স্থানে রাজনৈতিক সংঘর্ষ হচ্ছে, কিন্তু রাজ্যের পুলিশ প্রশাসন বিভিন্ন দলের প্রার্থীদের নিরাপত্তা দিতে পারছেন না। ফলে 23টি ব্লকে মনোনয়নপত্র জমা দিতে পারছে না বলে সিপিআইএম দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আবার যেসব এলাকায় বিরোধীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন সেই সব এলাকায় মনোনয়ন তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে আর পুরনো কালচার ত্যাগ করে নতুন কালচার গ্রহণ করার কথা শোনা যায় না, কারণ ত্রিপুরায় যে নয়া কালচার দেখানো হচ্ছে তা কিন্তু সাধারণ মানুষ গ্রহণ করতে পারছেন না। তাই দ্রুত সাধারণ মানুষের মনে ক্ষোভ ছড়িয়ে পড়ছে। সেই দিন গন্ডাছড়ায় মহকুমা প্রশাসনের কার্যালয়ে যেভাবে ভাঙচুর চালিয়েছে উত্তেজিত জনতা, তা কিন্তু রাজ্যের পুলিশ প্রশাসনের জন্য অশনি সংকেত বলে মনে করছেন রাজনৈতিক মহল। রাজ্যে মোট 35টি ব্লকের মধ্যে 23টি ব্লকেই একটি রাজনৈতিক দল মনোনয়নপত্র জমা দিতে পারছেন না। 4-5 কিলোমিটার আগেই সমস্ত রাস্তা আটকে দেওয়া হচ্ছে। আবার যেখানে কেউ মনোনয়নপত্র জমা দিতে সক্ষম হয়েছেন সেখানে রাতে বাড়িঘরে হামলা শুরু হয়েছে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য। এ কেমন গণতন্ত্র রাজ্যে চালু হয়েছে যা প্রত্যক্ষ করে বর্তমান মুখ্যমন্ত্রীও চুপ করে আছেন। এতে তো রাজ্যের বেশিরভাগ পঞ্চায়েতেই বিরোধী শূন্য হওয়ার প্রতি প্রশস্ত হয়েছে। আর কিছু না হোক, দিল্লিতে তো বার্তা দেওয়া যাবে যে রাজ্যের মানুষ কতটা সুশাসন ভোগ করছেন। দেখা যায় দিল্লি কি এইসব কিছু চোখ বুজে মেনে নেয় কিনা। ত্রিপুরার বর্তমানে যে হাল দেখা যাচ্ছে তা শুধু পুলিশের ব্যর্থতাই নয়, গণতন্ত্রের জন্য এক চরম বিপদ আবার ঘনিয়ে আসছে ত্রিপুরায়। বর্তমান ঘটনা প্রবাহ কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সময়কার বাইক বাহিনীর তাণ্ডবের চেয়েও ভয়ঙ্কর। প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কত সুন্দর সুন্দর কথা বলেছেন। পুলিশ যেন রং দেখে কোনো সিদ্ধান্ত না নেয়, মাফিয়া শব্দটি যেন রাজ্যের অভিধান থেকে মুছে ফেলা হয়, ঘরে ঘরে সুশাসন পৌঁছে দেওয়া। কী সব মনোমুগ্ধকর ভাষণ মুখ্যমন্ত্রীর! কিন্তু কার্যত ঘরে ঘরে সুশাসন তো দূরের কথা, মুখ্যমন্ত্রীর নয়া সুশাসনের ঠেলায় হাজার হাজার মানুষ নিরাপদে বাড়ি ঘুরে থাকতে পারছেন না, গভীর জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। রাজ্যের পুলিশকে যদি এইভাবে দলদাসে পরিণত না করা হতো, পুলিশকে বিভিন্ন অপরাধ দমনে আইন মোতাবেক স্বাধীনভাবে পদক্ষেপ নেওয়ার সুযোগ দেওয়া হতো, তাহলে এমন হত্যাকাণ্ড সংঘটিত হতো না, আতঙ্কিত মানুষকে বাড়ি ছেড়ে পালাতে হতো না।
একদিকে অরাজনৈতিক সন্ত্রাসে বাড়িচারা হচ্ছে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ, অপরদিকে রাজনৈতিক সন্ত্রাসে বাড়িচারা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও নেতারা। এই কেমন গণতন্ত্র রাজ্যে চালু করা হয়েছে, এর কোনো জবাব মুখ্যমন্ত্রীর কাছেও নেই। মুখ্যমন্ত্রীকে ভাবতে হবে, রাজ্যের গণতন্ত্র যদি বিপন্ন হয় তাহলে শাসক হিসেবে তার সময়কালও কিন্তু অর্থহীন হয়ে উঠবে। এখন সাধারণ মানুষ শুধু পুলিশকে উর্দি খোলার কথা বলতে শুরু করেছেন। ধীরে ধীরে এই ক্ষোভের বহিঃপ্রকাশ মানুষ করবে।